আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক ভালোবাসা। সাথে আছি আমি নিশা তাসনিম নীলা, সহকারী প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। গত ক্লাসে আমরা হোম ট্যাবের ক্লাস করেছিলাম। আজকে হোম ট্যাবের আরও কিছু কাজ শিখব। চলুন গতকালের ফাইলটি ওপেন করি। আমরা অলরেডি ক্লিপবোর্ড এবং ফন্ট গ্রুপের কাজ শেষ করে ফেলেছি। আজকে আমরা করব প্যারাগ্রাফ গ্রুপের কাজ। প্যারাগ্রাফ গ্রুপের শুরুতেই যে অপশানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুলেট। যে কোনো তথ্যকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করার জন্য এবং দৃষ্টিনন্দন করে আকর্ষণীয় করার জন্য বুলেট ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষার খাতায় অনেক সময় উত্তর লেখার ক্ষেত্রেও আমরা লিখে থাকি, যেমন 6টি ফলের নাম লিখো। তো এখানে আমি 6টি ফলের নাম লিখেছি। এগুলোকে আমরা লিখতে পারি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে সাজিয়ে। বুলেট মূলত সেই কাজটিই করে। আমরা জানি ওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো কাজ করার পূর্ব শর্ত হচ্ছে সেটিকে সিলেক্ট করে নেওয়া, তাই আগে সিলেক্ট করে নিই। এরপরে বুলেটের পাশের ছোট্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমি বুলেটের অনেকগুলো সিম্বল দেখতে পাবো। আপনারা চাইলে যে কোনো সিম্বল এখানে ইউজ করতে পারেন। যদি এগুলো আপনাদের পছন্দসই না হয়, নিচে আপনাকে দেওয়া হয়েছে ডিফাইন নিউ বুলেটস। এখান থেকে সিম্বলে ক্লিক করলে অনেকগুলো সিম্বল আপনারা দেখতে পাবেন। এদের যে কোনো একটি ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি একটা সিম্বল ইউজ করেছি। এরপর যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি যে সিম্বলটা ইউজ করেছেন বা যে বুলেটটা নিয়েছেন সেটি আপনার পছন্দ না বা আপনি সেটিকে চেঞ্জ করতে চান, তাহলে একইভাবে আপনি পুনরায় লেখাটিকে সিলেক্ট করে নেবেন এবং বুলেটের উপরে আবারও ক্লিক করলে আপনার বুলেটটি চলে যাবে এবং ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি আবারও ইচ্ছে মতো বুলেট নিতে পারেন। বুলেটের একটি সুবিধা রয়েছে। আমি এখানে 6টি ফলের নাম লিখেছি। পরবর্তীতে আমি যদি কোনো ফলের নাম অ্যাড করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে খুব সহজে ইন্টার প্রেস করলে পরবর্তী একটি বুলেট চলে আসবে এবং তারপর যদি আমি আরও নিতে চাই, ঠিক একইভাবে বুলেটগুলো চলে আসবে। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে এভাবে বুলেট একটার পর একটা চলেই আসছে, যখন আমি বুলেট চাইবো না তখন কি করব। যদি এখানে ইন্টার প্রেস করার পর বুলেট চলে আসে এবং আপনার যদি বুলেটটি দরকার না হয়, তাহলে কিবোর্ড থেকে ব্যাকস্পেস 2বার প্রেস করলে আপনি আবার ইচ্ছে মতো লেখাগুলো লিখতে পারেন। বুলেটের পাশে একটি অপশান রয়েছে, যে অপশানটিকে আমরা বলছি নাম্বারিং। একই রকম বুলেটে আমরা চিহ্নর সাহায্যে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম এবং নাম্বারিংয়ে আমরা বুঝতেই পারছি এগুলোকে আমরা নাম্বারের সাহায্যে সাজিয়ে লিখতে পারবো। প্রথমে এই লেখাগুলোকে সিলেক্ট করে নিই। তারপরে নাম্বারিং সিস্টেমের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছি 1, 2, 3। তারপরে রয়েছে স্মল লেটার ABC, ক্যাপিটাল লেটার ABC। তারপরে রয়েছে রোমান সংখ্যা ABC 1, 2, 3 এবং এখানে আপনাদের আরও অনেকগুলো লিস্ট দেওয়া হয়েছে বা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। এখান থেকে আপনারা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন, যেগুলো আমি দেখাচ্ছি না। এভাবে আপনারা খুব সহজে এটিকে সাজিয়ে লিখতে পারেন। তার পাশে একটি অপশান রয়েছে, সেটিও ঠিক একই কাজ করে। অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে 1 নাম্বার প্রশ্ন, তার এ নাম্বার প্রশ্নের উত্তর, তারপরে রোমান সংখ্যা দিয়ে আরও একটি উত্তর, যেগুলোর ক্ষেত্রে মূলত এই নাম্বার সিস্টেমটা ব্যবহার করে প্যারাগ্রাফগুলোকে সুন্দর করে সাজানো হয়। প্যারাগ্রাফ গ্রুপে বুলেটের নিচের দিকে অপশানে আসলে সেখানে আমরা দেখতে পাবো অ্যালাইন নামক অপশান। অ্যালাইন শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ করা বা সারিবদ্ধ করা। অ্যালাইন ইউর কন্টেন্ট উইথ দ্য লেফট মার্জিন। প্রথম অ্যালাইনের উপর মাউসের কার্সর রাখলে আমরা দেখতে পাবো অ্যালাইন লেফট, অর্থাৎ এটি হচ্ছে লেফট অ্যালাইন, যেটির শর্টকাট হচ্ছে Ctrl+L। তারপরের অ্যালাইনটির দিকে খেয়াল করলে দেখতে পাবো লেখা আছে সেন্টার, অর্থাৎ অ্যালাইন সেন্টার। সেন্টার ইউর কন্টেন্ট অন দ্য পেজ, মানে হচ্ছে একটা পেজে আপনার লেখাটি বা কন্টেন্টটি সেন্টার বরাবর আসবে। তারপরের অ্যালাইনটি হচ্ছে রাইট অ্যালাইন, যেটা আমরা সাধারণত আরবি লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং তার পাশেই রয়েছে জাস্টিফাই, অর্থাৎ মার্জিন অনুযায়ী আপনার লেখাগুলো সুন্দরভাবে সাজানো আসবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমার বুলেট দেওয়া ছিল সেটাকে আমি বুলেট সরিয়ে নিচ্ছি এবং তারপরে অ্যালাইন লেফটে ক্লিক করলে আমার যেহেতু মার্জিন অনুযায়ী লেফট দিকে লেখা আছে বা বাম দিকে লেখা আছে, এই জন্য কোনো কাজ আমরা দেখতে পাইনি। তারপরে যদি অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের লেখাগুলো পেজের ঠিক মাঝ বরাবর চলে এসেছে এবং তারপরে রয়েছে রাইট অ্যালাইন। সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো মার্জিন অনুযায়ী আমার লেখাগুলো পেজের ডান দিকে চলে এসছে। এটা আমরা দেখতে পাই বিভিন্ন আরবি বই বা আমরা যখন আরবি লিখি তখন অবশ্যই ডান দিক থেকে লেখাটি শুরু করি। এবং তারপরে রয়েছে জাস্টিফাই। জাস্টিফাই করলে আমার লেখাগুলো পেজ অনুযায়ী অনেক সুন্দরভাবে আসে, যেটি দেখানোর জন্য আমার একটি প্যারাগ্রাফ প্রয়োজন হবে।
অ্যালাইনগুলো সুন্দরভাবে এবং আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি একটা প্যারাগ্রাফের সাহায্য নিব। আপনি যদি কিবোর্ড থেকে ইকুয়াল চেপে র্যান্ড লিখে প্রথম ব্র্যাকেট ওপেন করে আপনার ইচ্ছে মতো, আমি এখানে 2,5 লিখেছি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই আমাকে একটা অটোমেটিক প্যারাগ্রাফ এখানে দেওয়া হবে। আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি এখানে লিখেছিলেন 2 এবং 5, এখানে যদি অন্য কিছু লিখি তাহলে কি হবে না? আমি এখানে 3,3 লিখলাম এবং এন্টার প্রেস করলাম, তাতে করেও আমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। আপনি এখানে 3,3 লিখুন বা 2,5, আমি আগেরটাই যদি লিখি বা 2,3 লিখলাম, এন্টার প্রেস করলে আমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো। 2,3 মানে বোঝায় যে 2 বলতে দুইটি প্যারা, আমাকে এখানে দুইটি প্যারা দেওয়া হয়েছে বা দুইটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। এই একটি প্যারাগ্রাফ এবং এই হচ্ছে আরেকটি প্যারাগ্রাফ, এবং পরে আমি 3 লিখেছিলাম। 3 মানে হচ্ছে আমাকে কয়টা লাইন দেওয়া হবে। প্রথম প্যারার মধ্যে দেখি আমার এখানে একটা লাইন, দুইটা লাইন এবং তিনটা লাইন। এখানেও ঠিক একইভাবে একটা লাইন, দুইটা লাইন এবং তিনটা লাইন, অর্থাৎ কমার শুরুতে যেটা লিখব সেটা হবে আমাদের প্যারা এবং পরেরটি হবে লাইনের সংখ্যা। এই প্যারাগ্রাফগুলোর সাহায্যে আমি খুব সহজে আপনাদের অ্যালাইনটি দেখাতে পারবো। আমি যদি প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিই এবং লেফট অ্যালাইনে ক্লিক করি, তাহলে লেফট মার্জিন অনুযায়ী আমার লেখাগুলো সাজানো আছে। যদি আমি সেন্টার করে দিই তাহলে সেন্টার অনুযায়ী আমার লেখাগুলো সাজানো আছে, যেটা আমরা বিভিন্ন টেবিল বা এক্সেলে কাজ করার সময় বিস্তারিতভাবে দেখতে পারবো। রাইট অ্যালাইনের কথা আমি বললাম আরবি লেখার ক্ষেত্রে, এবং জাস্টিফাই করে দিলে উভয় পাশের মার্জিন অনুযায়ী আমার লেখাগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে, যেটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি যে কোনো ধরনের কন্টেন্ট, ডকুমেন্ট অথবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিভি লেখার ক্ষেত্রে, যেটা অবশ্যই আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে। অ্যালাইনের কাজ শেষ হলে তার পাশেই যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে একটা লাইন বা প্যারাগ্রাফের মাঝে আমি কতটুকু স্পেস দিব সেটা ঠিক করে দিবে। যদি আমি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিই এবং তারপর এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর ড্রপডাউন মেনুতে ক্লিক করি, তাহলে আমাকে অনেকগুলো অপশান দেওয়া হবে। শুরুতেই যে অপশানটি রয়েছে এটি হচ্ছে 1.0, তারপরে রয়েছে 1.15, 1.5, 2.0, 2.5, 3.0। এবং আপনারা যদি এই কাজের ক্ষেত্রে বিগিনার্স হয়ে থাকেন এবং বুঝতে না পারেন কোনটি স্মার্ট এবং স্ট্যান্ডার্ড স্পেসিং, তাহলে সবার নিচে যে অপশানটি রয়েছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই অপশানটিতে ক্লিক করলে আপনার একটা স্ট্যান্ডার্ড স্পেস এখানে দিয়ে দিবে। অথবা কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা স্পেস বলে দেওয়া থাকতে পারে, যেমন এখানে যে স্পেসগুলো বলে দেওয়া রয়েছে হয়তো সেগুলোর মধ্যে নাই। ধরলাম আপনাকে 2.75 স্পেসিং করে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন, সেক্ষেত্রে আপনি লাইন স্পেসিং অপশানের মধ্যে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে এই যে আপনার অ্যাড নামে একটা অপশান রয়েছে সেটিকে সিলেক্ট করে নিয়ে 2.75 কিবোর্ড থেকে প্রেস করে ওকে করলে আপনার লেখাটি ঠিক 2.75 স্পেস আকারে চলে আসবে। আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটি বুঝতে পেরেছেন। তার পাশে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেডিং। চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর দ্য টেবিল সেল। এর আগে আমরা রঙের কাজের ক্ষেত্রে দেখেছি যেখানে ছিল হাইলাইট কালার, অর্থাৎ আমি কোনো লাইনকে রং করতে চাইলে পুরো লাইনটি হাইলাইট হয়ে যেত। তার পাশের অপশনটি ছিল ফন্ট কালার, অর্থাৎ প্রত্যেকটা লেটার কালার হতো, এবং এটি হচ্ছে শেডিং, যেটার মাধ্যমে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারি। এটা সবচেয়ে বেশি কাজে লাগে সিভি লেখার ক্ষেত্রে। যদি আমি এই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করে নিই এবং শেডিং অপশন থেকে ইচ্ছে মতো একটা শেড সিলেক্ট করি, তাহলে আমি দেখব আমার পুরো প্যারাগ্রাফটির ব্যাকগ্রাউন্ডটি সেই শেড অনুযায়ী কালার হয়ে গেছে। তার পাশে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বর্ডার। বর্ডার মানে সহজে আমাদের মাথায় আসে বর্ডার কি, চলুন ড্রপডাউন মেনু থেকে জেনে নেওয়া যাক। আমি প্যারাগ্রাফটি সিলেক্ট করছি এবং তারপর বর্ডারের ড্রপডাউন মেনুতে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বটম বর্ডারে ক্লিক করাই দেখুন আমার প্যারাগ্রাফের নিচে ছোট্ট একটা বটম বর্ডার চলে এসছে। যদি আমি টপ বর্ডারে ক্লিক করি তাহলে আমার বর্ডারটি টপে চলে এসছে বা উপরের দিকে চলে এসছে। লেফট বর্ডারের কাজ একইভাবে বাম দিকে বর্ডার, রাইট বর্ডার হচ্ছে ডান দিকে বর্ডার হয়ে গেল। তার পরের অপশনে রয়েছে নো বর্ডার, অর্থাৎ আমি যদি বর্ডার করে থাকি বর্ডারগুলোকে তুলে দিবে। যেমন আমার এখানে রয়েছে অল বর্ডার, মানে আমি সব বর্ডার করে দিলাম ওকে, আমার এখন সব বর্ডার হয়ে গেল। তারপরে পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে নো বর্ডার করি তাহলে আমার বর্ডারটি আর
থাকবে না। তারপরে রয়েছে আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, অল বর্ডার করে দিলাম। উপরের অপশনগুলোকে সিলেক্ট করে যদি আমি বর্ডারের ড্রপডাউন মেনুতে ক্লিক করি এবং এখান থেকে যদি অল বর্ডার করি তাহলে দেখতে পাবো যে বর্ডারগুলোকে টেবিল আকারে প্রকাশ করা হয়েছে এবং এই বর্ডারগুলোকে তুলে দিতে চাইলে সহজেই বর্ডারে গিয়ে নো বর্ডার করে দিলেই আমার বর্ডারটি আর থাকবে না। বর্ডারে আরো কিছু অপশন রয়েছে যেগুলো আমরা এক্সেল এর কাজের সময় খুব ভালো মতো বুঝতে পারবো, তাই আমি এই কাজগুলো এক্সেল করার সময় করব। বর্ডারের পর উপরের দিকে একটি অপশন রয়েছে ডিক্রিজ ইন্ডেন্ট, তারপরে রয়েছে ইনক্রিজ ইন্ডেন্ট। মুভ ইউর প্যারাগ্রাফ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন, মানে মার্জিন থেকে আপনার প্যারাগ্রাফটি কত দূর সরে আসবে। ডিক্রিজ ইন্ডেন্টে একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং সেটা বাম দিকে। যদি আমরা প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিই এবং তারপরে লেফট ইন্ডেন্টে ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফটি বাম দিকে মার্জিনের দিকে সরে আসবে এবং যদি ডান দিকে বা ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি তাহলে ডান দিকে সরে আসবে। অনেক সময় যে কোনো ডকুমেন্টে কাজ করার সময় এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে যে কোনো এক পাশে লেখাগুলোকে অ্যালাইন করার ক্ষেত্রে। এরপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শর্ট, অ্যারেঞ্জ দ্য কারেন্ট সিলেকশন ইন অ্যালফাবেটিক্যাল অর নিউমেরিক্যাল অর্ডার। যদি আমরা এখানে এলোমেলো ভাবে কোনো নাম্বার অথবা অ্যালফাবেট লিখি তাহলে সেগুলো আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিবে, এটাই হচ্ছে শর্টের কাজ। চলুন দেখে নেওয়া যাক। আমি নাম্বারগুলোকে এলোমেলো ভাবে লিখলাম, সেগুলোকে সিলেক্ট করে আমি যদি শর্টের উপরে ক্লিক করি তাহলে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে রয়েছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আমি যদি এখান থেকে ডিসেন্ডিং করে দিই এবং তারপরে ওকে করে দিই তাহলে আমি দেখব আমাকে নাম্বারগুলোকে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে এবং পুনরায় এগুলোকে সিলেক্ট করে আমি শর্টে আবারও ক্লিক করে যদি অ্যাসেন্ডিং করি এবং তারপরে ওকে করি তাহলে দেখব আমাকে নাম্বারগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু নাম্বার সিস্টেমটাকে দেখলাম, চলুন অ্যালফাবেটের ক্ষেত্রে দেখে নিই। আমি এখানে অ্যালফাবেটগুলোকেও এলোমেলো ভাবে লিখেছি। যদি একইভাবে এগুলোকে আমি সিলেক্ট করি এবং তারপরে শর্টের উপরে ক্লিক করি তারপরে এখান থেকে ডিসেন্ডিং করে ওকে করি তাহলে আমি দেখতে পাবো যে বড় থেকে ছোট অনুযায়ী আমাকে লেটারগুলো বা অ্যালফাবেটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। একইভাবে যদি আমি আবারও সিলেক্ট করে শর্টে গিয়ে অ্যাসেন্ডিং করি এবং তারপরে ওকে প্রেস করি দেন অ্যালফাবেটগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী বা ক্রম অনুসারে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা শর্টের কাজও বুঝতে পারলাম এবং তারপরে যে অপশনটি রয়েছে সেটি আমরা করব, তবে অ্যাডভান্স কোর্সের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এখন আমি এটা দেখাবো না। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এটা সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আমরা দেখেছি হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের বুলেটের কাজ, যেখান থেকে আমরা বুলেট নিয়েছিলাম, নাম্বারিং সিস্টেমের কাজ, নাম্বার দিয়ে বুলেট করেছিলাম, তারপরে দেখেছিলাম ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট, শর্টের কাজ, বর্ডারের কাজ, শেডিং, লাইন এন্ড স্পেসিং এবং দেখেছিলাম অ্যালাইনের কাজ। আজকের ক্লাস এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।